2021 সালে এসএসসি পরীক্ষার্থীরা সবাইকে আমি মোহাম্মদ ইমতাজুল ইসলাম, সহকারী শিক্ষক, চাঁদপুর নুরিয়া পাইলট হাই স্কুল শ্রেণীকক্ষ থেকে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যাদের ভূগোল ও পরিবেশ বিষয় আছে, আমি আজকে তাদের সাথে অনলাইন ক্লাসে সম্পৃক্ত আছি। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই অধ্যায় থেকে তোমরা ঋতু কি তা জানতে পারবে, ঋতু পরিবর্তন কারণগুলো বর্ণনা করতে পারবে এবং দিবারাত্রির হ্রাসবৃদ্ধি কেন ঘটে তা তোমরা ব্যক্ত করতে পারবে। তাহলে আমরা প্রথমে আসি ঋতু কি। আমরা জানি পৃথিবীতে তাপমাত্রা সকল সময় সকল অবস্থানে কনস্ট্যান্ট থাকে না, অর্থাৎ তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে। এই তাপমাত্রা পার্থক্য হয় বিধায় আমরা পৃথিবীকে 365 দিনে মোট 4টি ঋতুতে ভাগ করা হয়। ঋতুগুলি কি কি? গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তকাল। তাহলে এর প্রতিটি ভাগকেই ঋতু বলা হয়। সহজ কথায় তাপমাত্রার পরিবর্তনের ফলে প্রতিটি তাপমাত্রার পার্থক্যের ফলে প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলা হয়। আমরা এই ঋতু পরিবর্তন সাথে সাথে পৃথিবীর যে দুইটি গোলার্ধ আছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে, কোন গোলার্ধে দিন বড় রাত্রি ছোট বা কোন গোলার্ধে রাত্রি বড় দিন ছোট হয় তা আমরা জানতে পারব। আমরা জানি পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে যে কাল্পনিক রেখা চলে গেছে এটাকে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলা হয়। এই নিরক্ষরেখার উপরের দিকে অংশকে পৃথিবীর উত্তর গোলার্ধ বলা হয় এবং এই নিরক্ষরেখার এই নিচের দিকের অংশকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ বলা হয়। তাহলে এই যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর দুই গোলার্ধের অবস্থারও ভিন্নতা দেখা যায়। এখন আমরা আসি এই ঋতু পরিবর্তনের কারণগুলো কি কি। লক্ষ্য করো, 1 নম্বর, পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রি তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি হয়। অর্থাৎ এই যে পৃথিবীর উত্তর গোলার্ধে যখন দিন বড় থাকে রাত্রি ছোট থাকে, তখন দিনের বেলায় সূর্য থেকে ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপ এসে পড়ে, আবার রাত্রি ছোট হওয়ার ফলে সেই পরিমাণ তাপ বিকিরিত হয়ে যেতে পারে না, যার ফলে কি ভূপৃষ্ঠে তাপটা আটকা পড়ে যায়। এই তাপ আটকা পড়ার ফলে সেখানে গরম অনুভূত হয়। তখন ওই সময়টা যেমন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, ঠিক অনুরূপভাবে তার বিপরীত অবস্থা বিরাজ করবে দক্ষিণ গোলার্ধে, তখন শীতকাল। 2, পৃথিবীর গোলাকার আকৃতির জন্য পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন পৃথিবীর বিভিন্ন অংশ
বিভিন্ন সময়ে সূর্যের কাছাকাছি আসে। যে অংশ সূর্যের কাছাকাছি থাকে সেই অংশে সূর্যের তাপ বেশি পায়, আবার যে অংশ সূর্যের থেকে দূরে থাকে সে অংশে সূর্যের তাপ কম পায়। এইভাবে তাপমাত্রার পার্থক্যের ফলে গরম এবং ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। পৃথিবী যে কক্ষপথে সূর্যকে আবর্তন করে এবং পৃথিবীও তার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে, সে আবর্তন পথটা বৃত্তাকার, যার দরুন পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে সূর্যের কাছাকাছি আসে। আবার লক্ষ্য করো, পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান। পৃথিবী তার নিজ অক্ষ এবং মেরু রেখার সাথে সবসময় সমকোণে আবর্তন না করে 66.5 ডিগ্রি কোণে হেলে সবসময় আবর্তন করে। এর ফলে কি হয়? এর ফলে পৃথিবীর উত্তর মেরু একবার সূর্যের কাছাকাছি আসে, আবার দক্ষিণ মেরু সূর্যের কাছাকাছি থাকে। ফলে তাপমাত্রার পার্থক্যের জন্য দিবারাত্রে তারতম্য হয়। তারপরে সর্বশেষ বার্ষিক গতির কারণে দিবারাত্রির পার্থক্য হয়। এবার আসো চিত্রটা লক্ষ্য করো। আমরা এই পৃথিবীর ঋতুচক্র এবং দীর্ঘতম দিন বা দীর্ঘতম রাত্রি পর্যালোচনার ক্ষেত্রে তোমরা 4টি জিনিস সবচেয়ে বেশি মনে রাখবে। এই 4টা তারিখ: 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 21শে জুন এবং 22শে ডিসেম্বর। এই 4টি তারিখের মধ্যে 2টো তারিখে পৃথিবী নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়। সেটা কখন? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। যেহেতু নিরক্ষরেখা পৃথিবীর মাঝামাঝি অবস্থানে, তাহলে দুই গোলার্ধ সে সময় ওই তারিখে সমানভাবে তাপ পায়। তাহলে ওই তারিখে উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান এবং তাপমাত্রা একই রকমের বিরাজ করে। আবার লক্ষ্য করবা 21শে জুন তখন আবার সূর্য 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে লম্বভাবে কিরণ দেয়। ঠিক বিপরীতভাবে আবার সূর্য পৃথিবী ঘুরতে ঘুরতে যখন 22শে ডিসেম্বরে আসে, তখন পৃথিবী দক্ষিণ গোলার্ধের 22.5 ডিগ্রি অক্ষাংশে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই 4টা জিনিস তোমরা একটু ভালোভাবে মনে রাখবে। এবার দেখো, 21শে মার্চ পর থেকে পৃথিবীর উত্তর গোলার্ধ আস্তে আস্তে সূর্যের দিকে সরতে থাকে। সরতে সরতে যখন 21শে জুন এই তারিখে এই পৃথিবী এই উত্তর গোলার্ধ একবারে সম্পূর্ণভাবে সূর্যের দিকে হেলে থাকে। তাহলে এখানে ওই 21শে জুন সবচেয়ে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি। তাহলে পৃথিবীর যে আরেকটি অংশ রয়ে গেছে দক্ষিণ গোলার্ধ, সেখানে তখন তার বিপরীত অবস্থা বিরাজ করে। তখন হবে কি?
সেখানে হবে ক্ষুদ্রতম দিন এবং দীর্ঘতম রাত্রি। এবং এই 21শে জেনে কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে তখন সূর্য লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ আমি বলেছি এর আগে যে সূর্য মোট 4টা ভিন্ন সময়ে তারিখে লম্বভাবে কিরণ দেয়। এর মধ্যে এই একটি 21শে জুন। এবং 21শে জুন কে বলা হয় উত্তর অয়নান্ত। উত্তর অয়নান্ত বলতে বোঝায় পৃথিবীর উত্তর গোলার্ধে একবারে সূর্যের মুখোমুখি এই সর্বশেষ অবস্থান। এরপরে সূর্য 21শে জুনের পর থেকে মানে 22শে জুন থেকেই সূর্য আবার উত্তর মেরু আস্তে আস্তে সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। এরপরে পৃথিবী আস্তে আস্তে উত্তর মেরু 23শে সেপ্টেম্বর 23শে সেপ্টেম্বরে পৃথিবীর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। যখনই মনে রাখবা নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিবে তখনই মনে করবা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হবে, তাপমাত্রা সমান থাকবে। তাহলে 23শে সেপ্টেম্বরে তাহলে দিন রাত্রি সমান। তাহলে 23শে সেপ্টেম্বরে উত্তর গোলার্ধে কি হবে শরৎকাল। এবং এই 23শে সেপ্টেম্বরকে তাই শারদ বিষুব বলা হয়। এই 23শে সেপ্টেম্বরের পর আস্তে আস্তে দক্ষিণ গোলার্ধ আরো সূর্যের দিকে মুখ করে থাকবে। এরপরে সর্বশেষ যখন 22শে ডিসেম্বর আসবে তখন দক্ষিণ গোলার্ধ পুরোপুরি সূর্যের দিকে মুখ করে থাকবে এবং দক্ষিণ গোলার্ধে কি তখন দীর্ঘতম রাত্রি এবং ক্ষুদ্রতম দিন। আবার ঠিক উত্তর গোলার্ধের বিপরীত অবস্থা বিরাজ করবে। তখন উত্তর গোলার্ধে হবে ক্ষুদ্রতম দিন এবং দীর্ঘতম রাত্রি। তাহলে পৃথিবী এই 22শে ডিসেম্বরকে বলে দক্ষিণ অয়নান্ত। 22শে ডিসেম্বর দক্ষিণ অয়নান্ত বলতে বোঝায় 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সবচেয়ে বেশি এই সূর্যের দিকে মুখ করে থাকে। এরপরে 23শে ডিসেম্বর থেকে সূর্য আবার দক্ষিণ গোলার্ধ পৃথিবী আবার আস্তে আস্তে সূর্য থেকে দূরে চলে যেতে থাকবে। তাই এই সময়ে 21শে মার্চ আসার পর পৃথিবী আবার নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিবে এবং সেখানে দিন রাত্রি সমান হবে এবং তাপমাত্রা সমান থাকবে। এবং এই সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল। তাহলে আমরা এবার দেখি 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। আমরা আবার একটু রিভিউ দেখি। 23শে সেপ্টেম্বরে তখন উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করবে এবং দক্ষিণ গোলার্ধে কি বসন্তকাল। 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, ঠিক তার বিপরীতে দক্ষিণ গোলার্ধে তখন থাকবে শীতকাল। আবার আসো 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে
কি থাকবে গ্রীষ্মকাল, এবং আমরা যে গোলার্ধে আছি সেই উত্তর গোলার্ধে থাকবে শীতকাল। এইভাবে চক্রাকারে যে 4টি ঋতু আছে এই 4টি ঋতু পরিক্রমা ঘুরতে থাকে। এটাই এই যে এখানে এই নিচের চিত্রে একটু আবার দেওয়া আছে, দেখো এই ঋতুচক্রটাকে আবার এখানে একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। এতক্ষণ আমি যা বলেছি এই চিত্রের মধ্যে তাই দেওয়া আছে, এটা পৃথিবীর ঋতু চক্র। তাহলে তোমরা পরিশেষে আর কি বলি, তোমরা ঋতুচক্র পড়তে গিয়ে মেইনলি তাহলে জানতে হবে পৃথিবীর 365 দিনকে 4টি ঋতুতে ভাগ করা হয়েছে: গ্রীষ্মকাল, শীতকাল, বসন্তকাল, শরৎকাল। এরপরে তোমাদের জানা থাকতে হবে যে সূর্য এই পৃথিবীর যখন ঘুরতে থাকে সূর্যের চারিদিকে, সূর্য তখন 4টি তারিখে, বিশেষ তারিখে লম্বভাবে কিরণ দেয়। 2টি তারিখ নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। তাই 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর দিন রাত্রি সারা পৃথিবী 2 গোলার্ধে সমান থাকে এবং তাপমাত্রা সমান থাকে। শুধু 21শে জুন যখন উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেক্ষেত্রে সব তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আবার দেখো 22শে ডিসেম্বর যখন পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের কাছাকাছি আসে, তখন দক্ষিণ গোলার্ধের 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে লম্বভাবে কিরণ দেয়। তখন কি হয়, আমাদের উত্তর গোলার্ধে শীতকাল হয়, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। অতএব শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পাঠটি আজকে দেখার পর তোমরা বইয়ের সাথে আরেকবার পড়ে নিবে এবং তোমরা সবাই ভালো থাকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।